শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শুরুতে থাকছে একটি গল্প, অ্যানাটমি। রচনা শিখর চক্রবর্তী। পাঠ করেছেন পুষ্পিতা চন্দ্র। তিয়াশা ভাবতে পারেনি একসাথে এতগুলো দুর্যোগ নেমে আসবে এই কয়েক মিনিটের মধ্যে। প্রফেসর সোমের বলে দেওয়া দোকান থেকে জিনিসগুলো আর বই কটা কিনতে কিনতে বাইরের আকাশের কখন সূর্য ডুবোডুবু হয়েছে আর দক্ষিণ পশ্চিমে একটা জলপাই মেঘ ডানা মেলেছে সেটা চোখে পড়েনি সঙ্গত কারণে। মন ছিল লিস্ট মিলিয়ে মিলিয়ে সব আইটেমগুলো নিয়ে ব্যাগে ভরার দিকে। তাছাড়া পুরনো দোকানটার ভেতরের অর্ধস্বচ্ছ আলো বুঝতে দেয়নি কতটা দেরি হয়ে গেছে। এরপর বেরিয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে আরও একটা আশঙ্কা মাথায় চাপ বাড়িয়েছিল। মধ্যশ্রাবণের এই মেঘ যদি নিষ্ফলা না হয়। 15 মিনিট ট্রেন জার্নি করে নিজের স্টেশনে নামতেই সে আশঙ্কাটা সত্যি করেই শুরু হয়ে গিয়েছিল টিপটিপ। তাই সিদ্ধান্তটা নিতে হয়েছিল এই শর্টকাট রাস্তাটা ধরে বাড়ি ফেরার। তাতে ছাতা থাকা সত্ত্বেও মুষলধারে বৃষ্টিতে ভিজে যাবার আশঙ্কাটা অন্তত এড়ানো যেতে পারে। এতগুলো সমস্যা, সন্ধ্যের অন্ধকার, ঝুপঝুপ বৃষ্টি, রিক্সা না পাওয়া, এসব এড়াতে গিয়ে এই শর্টকাট রাস্তাটা ধরা যে আর একটা নতুন চিন্তা ডেকে এনেছে সেটা তিয়াশা বুঝল যখন চাঁদু পালের জীর্ণ ভূতে পাওয়া চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রায় জনহীন নিঃসঙ্গ বাড়িটা দূর থেকে চোখে পড়ল। না, কোনো ভূতের ভয় তেমন নেই কলেজ পড়ুয়া তিয়াশার। ভয় একটা মানুষকেই। মানুষ না বলে শয়তান বললেও কম বলা হয়, অন্তত বাইরের রূপ দেখে। সে হলো কানা অনন্ত, ওই বাড়ির কেয়ারটেকার। নিচের একটা বাইরের ঘরে তার আস্তানা। চন্দ্রনাথ পাল মানে চাঁদু পাল দীর্ঘদিন কলকাতাবাসী। এই বাড়িটা সংস্কার না করে, বিক্রি না করে কেন যে একটা কেয়ারটেকার বসিয়ে ফেলে রেখে গেছে তা একমাত্র ভগবানই জানেন। কানা অনন্ত এই নামের বিশেষণ পেয়েছিল বছর 5 আগে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের পোষা গুন্ডা ছিল সে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে হেন কোনো দুষ্কর্ম নেই যা সে করেনি। 2 খুনের মামলায় জামিন পেলেও এখনও হাজিরা দিতে হয় থানায়। কেস উঠে যায়নি, কারণ রাজনৈতিক ছাতাটা পরে একটু হলেও সরে গিয়েছিল যখন বোম বাঁধতে গিয়ে একটা চোখ খোয়াতে হয় তাকে। এমন দাগি লোককে পার্টির ছাতায় রাখা বেকার ও বিপজ্জনক বুঝে মাথার ওপর রাখা হাত সরিয়ে নিয়েছিল বড় নেতা। বাতিল অনন্ত কিছুদিন দৌড়ঝাঁপ করে দেওয়াল লিখন পড়ে নিয়ে বুঝে গেছিল সে এখন নির্বিষ ঢোঁড়া হয়ে গেছে। টুকরো টাকরা কিছু সমাজবিরোধী কাজ চালিয়ে গেলেও ভেক হিসেবে এই কেয়ারটেকারের কাজটা নিয়েছিল অনন্ত। শহরের একটু একপাশে নিরিবিলি নির্জন এই আস্তানা তার পক্ষে বেশ পছন্দসই হয়েছিল। যা কাজকর্ম সব রাতের বেলা। দিনের বেলা কাজ মানে বাইরের ঘরে বসে মদের বোতল নিয়ে ইয়ার দোস্ত নিয়ে গুলতানি করা। আর
একটা নিষ্পলক পাথরের চোখ নিয়ে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকা। দিন হলেও সেই ভয়ঙ্কর দৃষ্টি বেশ কয়েকবার তিয়াশার আপাদমস্তক চেটে গেছে। গা ঘিন ঘিন করে উঠেছে। কানে এসেছে ঘড়ঘড়ে গলায়, খেয়ে দিদিমণি, কলেজ চললে নাকি? কিংবা কি খবর, এত কম দেখা যাচ্ছে আজকাল? এই ধরনের কিছু গা জ্বালানো প্রশ্ন। তিয়াশা উত্তর না দিয়েই হনহন করে এগিয়ে গেছে। আজ কেন যে এ পথ ধরল সে ভাবতে ভাবতে নিজেকেই গাল দিতে ইচ্ছে করছিল তিয়াশার। শরীর শক্ত করে দুহাতে বুকের কাছে ব্যাগ আর ছাতার হ্যান্ডেলটা ধরে হাঁটার বেগ বাড়ায় তিয়াশা। বিভীষিকার মতো বাড়িটা ক্রমশ এগিয়ে আসে। খোলা জানলা দিয়ে দেখা যায় ঘোলাটে হলুদ বাল্বের আলো, ফাঁকা একটা চেয়ারের মাথার দিক। একটু নিশ্চিন্ত হয়ে রাস্তায় চোখ রেখে দ্রুত পা চালায় তিয়াশা। যাক, লোকটা এখন ঘরে নেই মনে হচ্ছে। আরে ম্যাডাম যে, ভর সন্ধে এত বৃষ্টিতে কোথা থেকে? হৃৎপিণ্ডটা গলার কাছে যেন লাফিয়ে উঠে আসে তিয়াশার। সেই ঘড়ঘড়ে আওয়াজ, সঙ্গে একটা খসখসে হাওয়া বেরোনো আওয়াজ দেওয়া হাসি। তিয়াশা থমকে দাঁড়ায়। লোকটা যেন মাটি ফুঁড়ে উদয় হলো। এত বৃষ্টিতে তো ভিজে যাবে মামুনি, একটু বসে গেলে হয় না? বৃষ্টিটা একটু ধরলে তখন না হয়, ততক্ষণ দুজনে একটু গল্প টল্প করা যায়, এক কাপ চাও হতে পারে। তিয়াশার শরীরের সমস্ত শক্তি পায়ে এনে জড়ো করে একটা মরিয়া ছুট দেবার প্রস্তুতি নেয়। লোকটার একটা মাত্র জীবিত চোখও যেন এক্স-রে মেশিন, একদম ভেতর অবধি পড়ে ফেলে। একটা ইস্পাত কঠিন তালু আর লোহার তারের মতো আঙুলগুলো চেপে ধরে তিয়াশার কবজি। একটা হ্যাঁচকা টান, ব্যথায় ভয়ে আসন্ন সর্বনাশের আশঙ্কায় আর্তনাদ করে ওঠে তিয়াশা। প্রকৃতি, বিশেষ করে বর্ষণমুখর সন্ধ্যা, বড় নির্মম। মুহুর্মুহু বজ্র নির্ঘোষ চাপা দিয়ে দেয় অনেক কান্না, প্রার্থনা, আকুতি মিনতি। বিদ্যুৎ ঝলকে পৃথিবী চমকে চমকে আলোকিত হয়ে উঠলেও তখনই জন্ম নেয় নরক থেকে উঠে আসা শিকারী আধা মানুষ, আধা নেকড়ের দল। হলুদ বাল্বের ঘোলাটে আলোর মতোই আর্তনাদগুলো চাঁদুপালের বাড়ির জানলা দিয়ে বেরিয়ে 50 মিটার যেতে না যেতেই বৃষ্টি আর সনসনে হাওয়ায় মুখ থুবড়ে পড়ে মাটিতে। প্রফেসর সোম জানেন, মেয়েটার স্ক্যালপেল হাতে ধরলেই টেনশনে ভয় হাত কাঁপে। মেডিকেল পড়ুয়া নতুন ছেলে মেয়েদের এটা হতেই পারে, আবার সময়ের সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়। কিন্তু এতদিনেও তিয়াশার এই দুর্বলতা যেন যাচ্ছে না কিছুতেই। এদিকে এক্সাম এগিয়ে আসছে, আজ তাই ওকে একটু আলাদা অ্যাটেনশন দেওয়া দরকার। প্রফেসর সোম অ্যানাটমি প্র্যাকটিক্যাল ক্লাসে তিয়াশার হাত থেকে স্ক্যালপেলটা নিয়ে টেবিলে শুয়ে থাকা বডিটাতে ছোঁয়াতেই থমকে যান। ভ্রু কুঁচকে তিয়াশাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমার নতুন কিনে আনা স্ক্যালপেলে এখনই জং ধরে আছে? স্ট্রেঞ্জ, আমার বলে দেওয়া দোকান থেকে নাওনি? তিয়াশা একটু অপ্রস্তুত হয়ে ওটা নিয়ে গিয়ে জলের বেসিনের তলায় ধরতেই নিশ্চিত হয় ওটা জং নয়, কানা অনন্তর লাশ পুলিশ উদ্ধার করে হাজিরা না দিতে যাওয়ার জন্য খোঁজ করতে গিয়ে চাঁদুপালের একতলায়। বেশবাস অবিন্যস্ত, দ্বিখণ্ডিত দেহ, ঠিক কেটে দুভাগ করা নয়, গোটা শরীরে শুধু পেটটা ফালা করে উপর থেকে নিচ। ভেতরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, নাড়ি ভুঁড়ি প্রায় বেরিয়ে এসেছে।
আর একটা ক্ষুদ্র দেহাংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দেহের পাশেই পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। টেবিলের ওপর শুয়ে থাকা মৃতদেহটার পেটে লম্বালম্বি ছুরি চালাতে চালাতে মেডিকেল প্রথম বর্ষের ছাত্রী তিয়াশার ঠোঁটে মুচকি একটু হাসি ফুটে ওঠে। এই টাস্কটা যে আগেই একবার করা আছে তার। আশ্চর্য সত্যি এটাই যে আগের বারের মতো এবারও তার হাত একটুও কাঁপছে না। মুগ্ধ চোখে তিয়াশার হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রফেসর সোমের গলা দিয়েও বেরিয়ে আসে, অ্যামেজিং। এবারে আরেকটি গল্প, চোরাস্রোত। মূল কাহিনী মোহিত সেনগুপ্ত, রচনা ও পাঠে ভাস্কর ভট্টাচার্য। পৃথিবীতে যদি সবচেয়ে সুন্দর জায়গা হয়ে থাকে তাহলে এই হোস্টেলের ছাদ। শান্ত অন্ধকারে হেলান দিয়ে আকাশ এখানে রাজরাজেশ্বর। সূর্য ডুবে গেলে তখন তিনি সভায় আসেন। কোনোদিন গায়ে আলগা জড়ানো চাঁদনি মসলিন, কোনোদিন শুধুই সহস্র তারার পেশোয়াজ। অফিস থেকে ফিরেই নন্দিনী আকাশ রাজের ডাকে পায়ে পায়ে উপরে উঠে আসে। এ সময় দোতলার বারান্দা প্রায় নির্জন। অনেক বোর্ডারই দেরিতে ফেরে, বাকিরা হয়তো কমন রুমে টিভির সামনে, নয় যে যার কুটুরিতে। আকাশের দিকে তাকিয়ে নানান কথা ভাবতে থাকে নন্দিনী। আকাশে ফুটে ওঠে নন্দিনীর বিবেক। জিজ্ঞাসা করে, আজ কেমন আছো নন্দিনী? বড় বিপদে পড়েছি। বিপদের কি আছে? তোমার কথা তুমি তাকে স্পষ্ট করে জানিয়ে দাও। সেটাই তো আমি পারছি না। ও যে বড় ভালো ছেলে। এ শহরে ও আমার প্রথম বন্ধু। হঠাৎ যে কেন পাগলামিতে পেল ওকে? নিজের মনকে প্রশ্ন করে দেখেছ? দেখেছি। ওকে আমি বন্ধু ছাড়া ভাবতেই পারি না। ও যে কেন আমাকে শুধু বন্ধুই ভাবতে পারল না? হয়তো তুমি ওর কাছে আলাদা আকর্ষণ। কচু কচু কি আছে আমার? মফস্বল বা গ্রামেরই বলা যায় একটা আনস্মার্ট ক্যাবলা মেয়ে। না, ওটা আসলে তোমার মন ভোলানো কথা। তুমি ভয় পাও যদি তোমার কলকাতার মাটিটা। সত্যি কি তাই? আমি স্বার্থপর, সুবিধাবাদী? ঠিক আছে, এরপর দেখা হলে খোলাখুলি বলবো। যতই তুমি আমার কাছে প্রেম নিয়ে আসো না কেন, আমাকে মাফ করো। যে দড়ি একবার ছিন্ন করেছি তাকে আর পড়তে পারবো না। মাথা নাড়া দিতে থাকে নন্দিনী। পিছন থেকে কাঁধে হাত। তাকিয়ে দেখে ডোনা, ওর রুমমেট। বলে, কি রে, কি বিড়বিড় করছিস? খাবি চ, অনেক রাত হয়েছে। আমি ভাবলুম তুই ফিরিসনি, এরপর ক্যান্টিনে তালা বন্ধ হয়ে যাবে। অফিসের বড় সাহেব ছুটিতে যাওয়ায় ছোট সাহেব খুব কড়া হাতেই টাইম মেনটেন করছেন। রিসেপশনিস্ট নন্দিনী হন্তদন্ত হয়ে রিসেপশনের টেবিলে ব্যাগ রাখতেই সময় এসে বলল, সাহেব ডেকেছেন ঘরে। নন্দিনী সাহেবের ঘরে ঢুকতেই ছোট সাহেব ঘড়ি দেখেন, বলেন, 5 মিনিটস লেট, বি পাংচুয়াল। নন্দিনী, সরি স্যার। এই কয়েকটা শব্দ ইংরেজিতে আমাদের শিখিয়ে সর্বনাশ করে গেছেন। আর কতদিন? এক্সট্রিমলি সরি স্যার। আসলে ওই সময়টা রাস্তায় এত জ্যাম থাকে না। চাকরি ছেড়ে দাও, কাছাকাছি চাকরি করার চেষ্টা করো, যেখানে অন্তত ঠিক টাইমে অ্যাটেন্ড করতে পারবে। আমার তো স্যার রোজ রোজ। তোমার টেবিলে ফাইলটা পাঠিয়েছি, চিঠিগুলো তাড়াতাড়ি শর্ট আউট করে পাঠাও। ইয়েস স্যার। নন্দিনী বেরিয়ে আসে। মনে মনে গজগজ করতে থাকে, বাঁশের চেয়ে কঞ্চি দর, কথায় বলে না, মোটা কালো টেকো ভূত একটা। ধপ করে নিজের চেয়ারে বসে পড়ে, জল খেতে যায়,
ফোন বাজে। রেগে গিয়ে বলে, অফ, একটু জল পর্যন্ত খেতে দেবে না। হ্যালো, আজ কি ব্যস্ত আছো? তাহলে অফিসের শেষে কেন আমাকে বিরক্ত করছেন? আরও অনেক কিছু বলে রিসিভারটা নামিয়ে হাঁপাতে থাকে। সামনের দিকে তাকিয়ে দেখে অফিস কলিগরা দাঁড়িয়ে। একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল নন্দিনী। সোমা, কী রে নন্দিনী, এনি প্রবলেম? নন্দিনী বুঝতে পারে ছোট সাহেবের উপর রাগটা সিদ্ধার্থের উপর ঝেড়ে দিয়েছে। ছি 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 ছি, এ কী করলো? নন্দিনী বলল, একটা বাজে ছেলে, প্রায় উল্টোপাল্টা কথা বলে। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। সবাই যে যার কাজে চলে যায়। নন্দিনী ঠক ঠক করে জল খেয়ে কাজে মন দেয়। অফিস থেকে ফিরে ড্রেস চেঞ্জও করেনি। ছাদে দাঁড়িয়ে ভাবছে, ছি ছি ছি, ওভাবে সিদ্ধার্থকে কেন যে বলল। সিদ্ধার্থ তো তেমন কিছুই বলেনি। কি ভাবলো কি জানি। হয়তো আর কোনোদিনই ফোন করবে না। তাহলে কি আমি ওকে? না 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 না, এভাবে নিজেকে, কিন্তু ও যদি আর ফোন না করে, আর কথা না বলে, আফটারঅল আমার ভালো বন্ধু, কিন্তু আমি এত ভাবছি কেন ওর সম্বন্ধে? তাহলে কি আমি ওর? না 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 না, এ হতে পারে না। নিচে এসে শুয়ে পড়ে নন্দিনী। সকালে ঘুম ভাঙে ঝগড়ার আওয়াজে। মঞ্জুদি চেঁচাচ্ছে। পাশের বেডে চন্দ্রানীকে জিজ্ঞেস করে, কি হলো রে? চন্দ্রানী বলে, কি জানি, কে কার খবর রাখে। আমি আগে চান করে নিচ্ছি, একটু তাড়া আছে। নন্দিনী, আমি আগে চান করে নিচ্ছি, একটু তাড়া আছে। নন্দিনী নাইটির দড়িটা বাঁধতে বাঁধতে মঞ্জুদির ঘরে এসে দাঁড়ায়। দেখে কাঁকন বসে সিগারেট টানছে, আর মঞ্জুদি নাকে হাত দিয়ে চেঁচাচ্ছে। নন্দিনী ঢুকতেই বলে, দেখেছিস, আমি একে সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, আর সকাল থেকে দেখো। নন্দিনী ছো মেরে কাঁকনের হাত থেকে স্ক্রিপ্টটা কেড়ে নিয়ে সিগারেটটা কাটতে যায়। কাঁকন বলে, আরে 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 করছিস কি? আরে আজ তোর অফিস নেই। নন্দিনী, তুই আগে সিগারেটটা নেভা, তারপর কথা। মঞ্জুদি ঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে যায়। কাঁকন, মায়েরি ঝামেলা করিস নি, আজকে ফাইনাল রিহার্সাল। এই জায়গাটা কিছুতেই মুখস্থ হচ্ছে না, তার জন্য চেন স্মোকিং খালি পেটে। ডেফিনেটলি কনসেন্ট্রেশন আনতে গেলে ও তুই বুঝবি না। পারফর্মিং আর্ট, ক্রিয়েটিভ আর্ট, এসবে নিজেকে ডুবিয়ে রাখতে গেলে চারদিক থেকে নিজেকে বিচ্ছিন্ন হতে হয়। আবার জ্ঞান দিতে শুরু করলি। ঠিক আছে ঠিক আছে, বস, এখানটা ধরতো। তোর আগের ইন্টারভিউটা কি হলো রে? ওটা হবে না রে, ওটা হবে না। ভেতর থেকে লোক ঠিক আছে, একটা কিছু করতে হবে জানিস। কতদিন আর বাড়ির ভর্তুকিতে চলবো? বড্ড খাটাচ্ছে এরা, ঠিকঠাক পয়সাও দেয় না। তা তোর সেই ওনার খবর কি? ভালোই আছে, অনেক বেটার চান্স পেয়েছে। আসলে ওরা ঠিক আমাদের মতো নয়, বুঝলি, অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তা তো সেই সিদ্ধার্থর খবর কি? যাই বল, দেখতে কিন্তু হেভি, তবে একটু একটু কি ম্যানলি চেহারা বল। তার মানে তুই ওর প্রেমে পড়েছিস? কখনো না, আমি ওকে অ্যাভয়েড করে চলি। তারও মানে তুই ওর প্রেমে পড়েছিস? কাঁকন জোরে হেসে ওঠে। ইম্পসিবল। আগের ঘাই শুকোলো না, সব ঘা কি আর শুকোয় রে? হাসতে হাসতে কাঁকন গম্ভীর হয়ে যায়। তুই চান করতে যা, বাথরুম বোধহয় ফাঁকা। পেন্সিল হিল খুটখুট করতে করতে শুভ্রা বেরিয়ে যায়। হোস্টেলের ভাত খায় না, কি একটা প্রাইভেট ফার্মে কাজ করে। মন্দিরাদি বলে খদ্দের ধরার ফার্ম। কত রকম চরিত্রের লোক আছে এই হোস্টেলে। যেমন মঞ্জুদির বর বিরাট বড় লোক, আর বড় লোকের হাতে বেশি পয়সা থাকলে যা হয় তাই তার বরের সঙ্গে বনিবনা না হয় এই হোস্টেল। মঞ্জুদি আশায় আছে একদিন তার বর শোধরাবে আর তাকে বাড়িতে নিয়ে যাবে। মঞ্জুদি ডিভোর্স না দিয়ে স্বেচ্ছায় এখানে এসে আছে এবং তার বরই তাকে টাকা পাঠায়।
ইচ্ছে করলে হয়তো মঞ্জুদি অনেক ভালো জায়গায় ঘর ভাড়া করে কিংবা বাড়ি করে থাকতে পারত, কিন্তু যত ঝগড়াই করুক এই হোস্টেলের সংসারের টান ছেড়ে কোথাও যেতে চায় না। এই হোস্টেলের সকলের জীবনেরই একটা না একটা ঘটনা আছে যা মনকে বড় ব্যথিত করে। রান্নাঘরের ঘটিবাটির টুংটাং ঝগড়াও যেমন হয়, তেমনি একটা না একটা আনন্দে অনুষ্ঠানে সকলে মিলে হৈ হৈ করে আনন্দে মেতে ওঠে। অনেকদিন বাড়ি যায়নি নন্দিনী, তাই আজ বাড়ি যাচ্ছে। ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা গ্রাম্য পরিবেশে দূরে ছোট ছোট পাহাড়ি টিলার সৌন্দর্য ছেড়ে কলকাতার লেডিস হোস্টেলে থাকতে প্রথম প্রথম কিছুতেই ভালো লাগতো না নন্দিনীর। আস্তে আস্তে শুয়ে গেছে। বাড়ি ফিরতেই বাবা আর বিধবা পিসি আনন্দে ডগমগ করে উঠল। দাদা গেছে কলেজে, বৌদি ঘরের কাজে ব্যস্ত ছিল। ছুটে এসে বলল, কি গো, এতদিন কোনো খবর নেই কেন? ব্যাপার কি? আর কাউকে পেয়ে কি আমাদের একেবারে ভুলে গেলে? রাতে নন্দিনী বিছানায় শুয়ে FM শুনছে। পিসি এসে বলল, তোর বৌদি কার কথা বলছিল রে? বল না আমায় বল না। নন্দিনী এড়িয়ে যেতে চায়, কিন্তু পিসির চাপাচাপিতে বলে, সিদ্ধার্থ আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি শুধু বন্ধুই ভাবি, আর কিছুই যে ভাবতে পারি না পিপি। এবার ভাব, এভাবেই কি বাকি জীবনটা কাটিয়ে দিবি নাকি? আরে আমাদেরও তো বয়স হচ্ছে, এরপর কি করবি? জানো, ও আমাদের কোম্পানিতে চিফ ইঞ্জিনিয়ার। আমি থাকি অফিসে আর ও থাকে ফ্যাক্টরিতে। অনেক দিন স্টেটসে ছিল। নন্দিনীর মনে পড়ল, সিদ্ধার্থ স্টেটস থেকে এদেশে এসে সোজা এই কোম্পানিতে জয়েন করে। প্রথম দিন তার সম্মানে দেওয়া পার্টিতেই ওর সঙ্গে প্রথম দেখা। ইঞ্জিনিয়ার হওয়ার দৌলতে খুব ভালো আঁকতই, কিন্তু ভালো গানও করত। জানলাম সকলের রিকোয়েস্টে সেদিনই পার্টিতে একটি দারুণ গান গেয়েছিল। সেদিন অনেক রাত হয়ে যাচ্ছিল। পার্টি শেষে তাড়াতাড়ি করে এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে হোস্টেলে ফিরব বলে। কোনো বাস নেই। রাতের বাস স্ট্যান্ডে একা একা দাঁড়িয়ে কয়েকজন বদলোকের খপ্পরে পড়লাম। দেবদূতের মতো গাড়ি নিয়ে আসে সিদ্ধার্থ। সেই লোকগুলোর সাথে ধস্তাধস্তি, মারামারি ও শেষে তার গাড়িতেই লিফট নিয়ে এই হোস্টেলে নতুন বোর্ডার হিসেবে এত রাতে একজন পুরুষ সঙ্গীর গাড়ি থেকে নেমে লেডিস হোস্টেলে ঢোকার ব্যাপারটা অনেকেই ভালো চোখে দেখল না। শুরু হলো ফিসফাস, কিন্তু নন্দিনী যে সে ব্যাপারে কর্ণপাত করেনি। এরপর প্রয়োজনে ও অপ্রয়োজনে নন্দিনী ও সিদ্ধার্থর মধ্যে ফোন, দেখা সাক্ষাৎ ইত্যাদি হয়। এ ব্যাপারে আগ্রহ সিদ্ধার্থেরই বেশি দেখে মাঝে মাঝে বিরক্ত হতো এবং শেষে এড়িয়ে যেতে চাইত। পরে জানতে পেরেছিল নন্দিনীর বাড়ি যেখানে, তার থেকে খানিকটা দূরেই সিদ্ধার্থরও বাড়ি, মাঝে মাত্র কিছুটা পথ। ঘটনাচক্রে নন্দিনী ও সিদ্ধার্থ ছুটিতে একই সঙ্গে তাদের গ্রামের বাড়িতে এলে দু একবার পার্কে দেখাও করেছিল। অফিসের নানান ব্যাপারে যখন সিদ্ধার্থ নন্দিনীকে উপদেশ দিয়েছে, বন্ধুর মতন নানান ব্যাপারে গাইড করেছে, দুজনের মধ্যে সুন্দর সেই সময় বন্ধুত্বও তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে সিদ্ধার্থ বন্ধুত্বর বাইরেও আরও কিছু চাইছে, কিন্তু নন্দিনী সে কথা ভাবতে পারছে না। কিছু একটা বাধা এসে তার ভবিষ্যৎ জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রাতে ভালো ঘুম না হওয়ায় সকালে মাথাটা ধরে আছে। ভাবল, না, সিদ্ধার্থকে একটা ফোন করে তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেওয়া যাক। আফটারঅল ও তো খুব ভালো বন্ধু, বিপদকালে নানানভাবে তাকে সাহায্য করেছে। দোনো মনো করতে করতে ফোন করল। সিদ্ধার্থ, রাগ কমেছে? কার রাগ আমার ওপর দিয়েছিলেন?
তবে ও জানালো কাজের জন্য এখন ব্যাঙ্গালোরে আছে, আগামী পরশু ফিরবে তার গ্রামের বাড়িতে। নন্দিনী নির্লজ্জভাবেই বলল সে তার সঙ্গে সামনাসামনি দেখা করতে চায়, পার্কের সেই জায়গায়। কথা পাকা হয়ে গেল। মনে মনে ঠিক করল নন্দিনী যেভাবেই হোক তার মাথা থেকে নন্দিনীর ভূত নামাতেই হবে। এত সুন্দর বন্ধুত্ব কিছুতেই আরও কাছে এসে নষ্ট করতে চায় না নন্দিনী। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পরন্ত বিকেলে যখন দুজনের দেখা হলো, তখন মনে হলো চারপাশের শান্ত প্রকৃতি তাদের মনের কথা বলে দিচ্ছে। সূর্যাস্তের রঙিন আভায় তারা ভিজে গেছে। এই কোণে দেখা গোধূলি আলোয় যে কথা বলতে চেয়েছিল নন্দিনী, বলা হলো না। প্রেমের চোরা স্রোতে ভেসে মনে মনে আত্মসমর্পণই করল। এরপর থেকে মাঝে মধ্যেই তারা বিভিন্ন জায়গায় দেখা করত। তাদের গ্রামে কফি শপ, রেস্টুরেন্ট, শপিং মল ইত্যাদি। রোমান্স বেশ জমে উঠল। কিন্তু রাতে বিছানায় শুয়ে মাঝে মধ্যেই দুঃস্বপ্নে জেরবার হয়ে বিনিত্য রজনী কাটাত নন্দিনী। ঠিক হয়েছে সামনের রবিবার তারা সারা দিন নৌকা বিহার করবে। অফিস থেকে হোস্টেলে ফিরে টেবিলের উপর দেখে একটা চিঠি, ক্যাথিড্রালে আঁকার কম্পিটিশন। নন্দিনী মনে মনে ঠিক করল না, এবারটা তাকে যেতেই হবে। তাই সে ফোন করে সিদ্ধার্থকে জানালো বিশেষ কাজে সামনের রবিবার প্রোগ্রাম ক্যান্সেল। সিদ্ধার্থও জানালো হঠাৎ তারও অফিসের জরুরি কাজে ওই দিন অন্যত্র যেতে হবে। সেও তাকে ফোন করতই, অতএব পরে আবার প্রোগ্রাম হবে। রবিবার সকাল ক্যাথেড্রালের সামনে অনেক গাড়ির ভিড়। কম্পিটিশন শেষ হতে আর 15-20 মিনিট বাকি। নন্দিনী সানগ্লাসটা চোখে দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর নজরে পড়ে। আরে, এটা তো সিদ্ধার্থর গাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো। হ্যাঁ, নাম্বারটা তো নন্দিনীর একেবারে মুখস্থ। তবে ও যে বলল বিশেষ কাজে বাইরে যাবে। না না না, ও যদি আমাকে দেখে ফেলে কি ভাববে? মিথ্যেবাদী। ছি 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 ছি। খুব অপ্রস্তুত হয়ে পড়ল নন্দিনী। একটা গাছকে আড়াল করে দাঁড়ালো নন্দিনী। গাড়ির ভিতর বসে সিগারেট খাচ্ছিল সিদ্ধার্থ। নন্দিনীকে হঠাৎ দেখতে পেয়ে গাড়ির ব্ল্যাক উইন্ডোটা তুলে দিল। ভাবল আজ তো নন্দিনীর অন্য কোথায় কাজ ছিল, আজ যদি ও আমাকে এখানে দেখে ফেলে কি ভাববে? নিজেকে খুব ছোট মনে হলো সিদ্ধার্থর। কম্পিটিশন শেষ। নন্দিনী রাস্তার ধার ঘেঁষে ভিড়ের মধ্যে দিয়ে জোরে জোরে পা চালাচ্ছে ট্যাক্সি ধরবে বলে। পিছন থেকে নিঃশব্দে তাদের সাইড চেপে দাঁড়ালো সিদ্ধার্থর গাড়ি। বলল, উঠে এসো নন্দিনী। নন্দিনী চমকে তাকায়, সজোরে দাঁত চেপে বসে। হুবহু তারই মুখের আদল। 4-5 বছরের একটি মেয়ের হাত ধরে নন্দিনী নিরুত্তরভাবে সে গাড়িতে উঠতে যাচ্ছিল। সিদ্ধার্থ হাত বাড়িয়ে পিছনের দরজাটা খুলে মেয়েটিকে বলল, মামনি, তুমি পিছনে তোমার দাদার কাছে গিয়ে বসো। সুন্দর মিষ্টি 6-7 বছরের একটি ছেলে বসেছিল পিছনের সিটে। নন্দিনী ঝুঁকে পড়ে তার চুলে হাত বোলালো। গাড়ি ছুটে চলল। দুজনের কোনো কথা নেই। অবশ্য সে খামতি পুষিয়ে দিয়েছে পিছনের সিটের কলকলানিতে। একটা পার্কের সামনে গাড়ি দাঁড় করিয়ে সিদ্ধার্থ বলল, তোমরা ভাই বোন খেলা করো, আমরা এখানটায় রেস্ট নিচ্ছি। একটা গাছের তলায় এসে বসল দুজন। জীবনের ছোড়া স্রোতে ভাসতে ভাসতে আজ যে কঠিন বাস্তবের মুখোমুখি দুজন। সমস্ত বাধা ভেঙে আজ বুক ভরে শ্বাস নিচ্ছে দুজন। নন্দিনীর স্বীকারোক্তি,
বাবার ট্রান্সফারেবল জব। এর কারণেই আমরা তখন কলকাতায় থাকি। অনেক ছোটবেলায় মা মারা যাওয়ায় বিধবা পিসি ও ঝিচাকরদের সাথে কেটেছে আমার ও দাদার শৈশব। ব্রিগেডিয়ার বাবা মাঝে মধ্যে আমাদের এসে দেখে যায়। এরপর দাদা কলেজের অধ্যাপনায় যুক্ত হওয়ার পর বাড়িতে ছাত্রের আনাগোনা। সেই ছাত্রদেরই একজনের সাথে গোপন প্রেম দিন গড়াতে থাকে। টিনেজার নন্দিনী ও বড়লোকের ছেলে সৌমিত্রর প্রেমের ফলস্বরূপ নন্দিনী যখন সন্তান সম্ভব হয়ে পড়ে, তখন পিসিমা বুঝতে পারে ব্রিগেডিয়ার বাবার মত, দোষ করেছ তোমরা, তার জন্য নতুন জীবনটি দায়ী হবে কেন? কিন্তু বড়লোকের ছেলের রাজনীতিবিদ বাবা এ বিয়ে মানতে চাইল না। নিজের সম্মান রক্ষার্থে বাচ্চা নষ্ট করতে বলল। নন্দিনী রাজি না হয় একদিন রাতে গুন্ডা লাগিয়ে তার ওপর নির্মম অত্যাচার করে। প্রেমিক সৌমিত্রর তত্ত্বাবধানে কাজটি ঘটতে থাকে। সৌমিত্র তখন নীরব দর্শক। বাবা খবর পেয়ে ছুটে আসে ও শেষে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। অত্যন্ত সংকটজনক অবস্থায় নন্দিনী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু কি হবে তার পিতৃপরিচয়? নিঃসন্তান দাদা বৌদি তার ভার নিয়ে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে। বড় হয়ে নন্দিনীকে ছোট মা বলতে শেখায়। এরপর নন্দিনী পড়াশোনায় মন দেয়। সময় ভুলিয়ে দেয় সৌমিত্রর মুখ। শুধু ভুলতে পারে না সেদিনকার সেই বিভীষিকাময় রাতের কথা। সৌমিত্রর নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থেকে অত্যাচারে ইন্ধন দেওয়ার কথা। বারবার তার স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন হয়ে সেই ছবিটা ফুটে ওঠে। আর তাই প্রেমের সম্পর্ক তার কাছে কাঁটা হয়ে দাঁড়ায়। স্টেটসে থাকাকালীনই একটি মেয়ের সঙ্গে সিদ্ধার্থর প্রণয়, তারপর বিয়ে ও একটি পুত্র সন্তান। স্ত্রী ছিল খুব সুন্দরী। হঠাৎ একটি বিজ্ঞাপন সংস্থায় মডেলিংয়ের সুযোগ পায়। ছোট্ট শিশুকে ফেলে দিনের পর দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন রাতে পার্টিতে অত্যন্ত ড্রিঙ্ক করে ফেরার পর স্ত্রীর সাথে ঝগড়ায় জানতে পারে মিডিয়াতে সে বিবাহিতা ও সন্তানের মা জানতে পারলে তার ক্যারিয়ারের অসুবিধা হবে। তাই তাদেরকে সে এখন থেকে অ্যাভয়েড করে চলবে। অতএব দুজনের মধ্যে মিউচুয়াল ডিভোর্স। এরপর ইন্ডিয়াতে ভালো অফার পেয়ে সোজা কলকাতার এই কোম্পানিতে, আর ছেলে হস্টেলে। সিদ্ধার্থ বলে, অনেক দিন পর আজ লুকোচুরি শেষ। তোমার আমার মিথ্যে আজ ধরা পড়েছে। চোরা স্রোতের ফল্গু ধারায় আজ যে বান ডেকেছে। এবার চলো, সব দুঃস্বপ্ন ভুলে আমাদের যে বাঁচতে হবে আর বাঁচাতে হবে ওই দুজনকে। চলো এখান থেকে সোজা যাই তোমাদের বাড়িতে। অবশ্যই তোমার যদি এখনো কোনো আপত্তি না থাকে। নন্দিনী কোনো কথা না বলে সিদ্ধার্থর হাতটা নিজের হাতের মধ্যে তুলে নেয়। বাচ্চা দুটো ছুটে এসে বলে, মা, আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সিদ্ধার্থ মেয়েকে কোলে তুলে শূন্যে ঘোরাতে থাকে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।